দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত হয়েছেন জনাব অনাদ আলী হোসেন সাহিদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। স্বাগত আপনাকেও, এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে আহ, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। এবং প্রায় 60 বছর পরে আসলে খুব সম্ভবত সে জায়গাটাতে পরাজয় বরণ করেছে মমতার যে নেতৃত্বাধীন জোট, সে জোট। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের কারণে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা অত্যাচার কথা শোনা যাচ্ছে বা নিরাপত্তাহীনতার কথা শোনা যাচ্ছে। এটা আসলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা কি কেবলই রাজনৈতিক প্রচার, নাকি এটি কোনো সংস্থাত্মিক বা কাঠামোগত কোনো পরিবর্তন রয়েছে বা কারণ রয়েছে এর মধ্যে? দেখুন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির একটি ব্যাপক বিজয় হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের চাইতে এবং তৃণমূলের জোটের চাইতে প্রায় দ্বিগুণের বেশি আসন পেয়েছে তারা। এই আসনটি কেন পেল, কি সমস্যা ছিল মমতার সরকারের, এ বিষয়টি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে আমরা জানি যে ভারত গণতান্ত্রিক দেশ। সেই জায়গায় যে নির্বাচনটি হয়েছে এবং নির্বাচনের শপথ অনুষ্ঠানও এখনো অনুষ্ঠিত হয়নি, এই পর্যায়ে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং কলকাতা শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। আর সহিংসতা করছে বিজেপি নিয়ন্ত্রণাধীন সরকারের সমর্থিত রাজনীতিবিদরা। একটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং আমি দেখছি যে যারা তৃণমূলকে, মমতা ব্যানার্জির জোটকে যারা সমর্থন করেছে, তাদের উপর নানা প্রকার অত্যাচার শুরু হয়েছে, বাড়িঘর ভাঙচুর শুরু হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, দোকানপাটে লুটপাট শুরু হয়েছে, এবং ইতিমধ্যে আমরা যতদূর জানি বহু আহত হয়েছে, নিহত হয়েছে 4 জন। একটি বিজয়ী দলের পক্ষ থেকে এ ধরনের সহিংসতা, এ ধরনের সন্ত্রাস রাষ্ট্রের শৃঙ্খলাকে কতটা সুশৃঙ্খল করবে, এটা নিশ্চয়ই ভাবার দরকার। ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এ কারণে যে ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভূরাজনৈতিক, রাজনৈতিক এবং প্রতিবেশী সুলভ সুসম্পর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা আশা করি এ ধরনের সহিংসতা রাজনৈতিক ভাবে, আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে না পড়ে, সে দিকটি ভারতকেই দেখতে হবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে বাংলাদেশের নির্বাচন হয়েছে খুব তাড়াতাড়ি, বলতে গেলে এর মধ্যেই, এই সময়ের মধ্যে নির্বাচন হয়েছে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সময়টা কিন্তু খুব বেশি না, এর মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচন হলো। আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরেও কিন্তু যেভাবে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর আহ, আক্রমণ করা হয়েছে, তাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছিল আমাদের বাংলাদেশেও। একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গেও সেটা শোনা যাচ্ছে যে সে জায়গায় মুসলিমদের উপর হামলা করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, বা বিরোধী মতে যারা রয়েছে, যারা বিজেপি করেন না বা তাদের সমর্থিত দলগুলো করেন না, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। এটা কি আসলে কোনো রাজনৈতিক সক্ষতা রয়েছে যেমনটা বাংলাদেশে ঘটেছে, নাকি কোনো আপনি ধর্মীয়? নিশ্চয়ই জানেন যে আপনার 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট, আমি বলবো 3রা আগস্ট থেকে 5ই আগস্ট, অথবা 16ই জুলাই থেকে 5ই আগস্ট, এই সময়টাতে বাংলাদেশের রাজনীতিতে একটা সহিংস ঘটনা ঘটেছে। বিশেষ করে 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থানের মধ্য দিয়ে
একটি রাজনৈতিক দল যে মব সৃষ্টি করেছিল, যে সহিংসতা সৃষ্টি করেছিল, বহু মানুষকে পুড়িয়ে মারতে দেখেছি। আমরা দেখেছি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকদেরও পুড়িয়ে মারা হয়েছে, গাজী টায়ার্স কে পুড়িয়ে মারা হয়েছে, সেখানে অসংখ্য শ্রমিক ছিল, কয়েকশো শ্রমিক ছিল। এছাড়া বিভিন্ন জায়গায় সারা দেশেই সহিংসতা হয়েছে, ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাকর্মীকে পিটিয়ে মেরেছে, বাড়িঘর অগ্নিসংযোগ করেছে। তখন অন্তর্বর্তীকালীন সরকার তার একদিন পরেই 8ই আগস্ট শপথ গ্রহণ করে, তারপরেও ব্যাপক সহিংসতা ঘটেছে। আমি আপনার কাছ থেকে প্রশ্নটা এরকম রাখতে চাই যে সহিংসতা ঘটেছে সেটা আমরাও জানি, মানুষও জানে, কিন্তু এটার পেছনে কোনো রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক কারণ দেখছেন নাকি ধর্মীয় কারণ দেখছেন? এখানে একটি কারণ ছিল যে যারা এই সহিংসতা ঘটিয়েছে তারা একটি রাজনৈতিক দলের সদস্য, এবং তারা ঠিক সুপরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে, অনেকটা প্রতিশোধ পরায়ণ হয়ে। এবং একটি শব্দ আমি শুনেছি, মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনটা একটি বিশেষ রাষ্ট্র থেকে এসছে, এবং যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন তিনি এই শব্দটি খুব গর্বের সাথে উচ্চারণ করেছেন। সেই ডিজাইনে যে অত্যাচার হয়েছে, বাড়িঘরে অগ্নি সংযোগ হয়েছে, এবং এই প্রেক্ষাপটে শুধু ধর্মীয় না, অনেকে ব্যক্তিগত প্রতিশোধ চরিতার্থ করার চেষ্টা করেছে। তবে একটি উগ্রবাদী সংগঠন খুব সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পরে একই ঘটনা ঘটছে, এবং বিজেপিও একটি আমি বলবো যে একটি মৌলবাদী রাজনৈতিক সংগঠন, একটি হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন যারা এই কাজটি করছে। ভারত বরাবরই বলছে যে ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, কিন্তু ভারতের সকল অঙ্গরাজ্যে আমরা যে ঘটনাগুলো দেখি যে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, তো এই জায়গাটা অধিকাংশ অঙ্গরাজ্যে কিন্তু মুসলিমদের উপরে নির্যাতন চলছে, এবং এই নির্বাচনে মমতা সমর্থিত মুসলিমদের উপরে কিন্তু সাংঘাতিক রকমের একটি সহিংস আচরণ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত আছে, এবং তাদের বাড়ি ঘরে অত্যাচার করা হচ্ছে। এটি আমি বলবো যে যে প্রশ্নটি আপনি করেছেন, 5ই আগস্ট পরবর্তী সময়ের অত্যাচার এবং এই বিজেপি সমর্থিত সরকারের বিজয়ের পরে এবং বিজেপি পশ্চিমবঙ্গে বিজয়ের পরে, সেটি একই সূত্রে গাঁথা বলে আমার কখনো কখনো মনে হয়। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু ক্ষমতায় এলো, এবং এটা আমি যদি বলি যে ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু বিজেপি, তো দুইটি কিন্তু এক হয়ে গেল, এবং বাংলাদেশের সঙ্গে বর্তমান তাদের যে সম্পর্ক, সে সম্পর্ক দ্বিপাক্ষিক যে সম্পর্ক আমরা বলি, এটাতে নতুন কোনো মোড় নেবে নাকি রাজ্য সরকারের কোনো কঠোর অবস্থান দেখবেন এর মধ্যেই? বাংলাদেশ ভারতের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালই রয়েছে, এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিহাস রচনা করেছে। কখনো কখনো দু একটি ঘটনা ঘটেছে, সেগুলো রাজনৈতিক নয়, কখনো কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে ঘটেছে, যা আমরা মনে করি যে পরবর্তীতে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু ভারতে যে কাজটি হচ্ছে সেগুলো খুব রাজনৈতিকভাবেই আহ এই ঘটনা ছড়িয়ে পড়ছে, এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের উচিত যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপরে যে রাজনৈতিক অত্যাচার শুরু হয়েছে সেটিকে দমন করতে তিনি যেন জরুরিভাবে পদক্ষেপ নেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তামিলনাড়ুতে বিজয় থালাপতি যে বিজয় হয়েছে, সেখানে কিন্তু তিনি বলেছেন যে মুসলিমদের ভোটে তিনি বিজয় হয়েছেন, এবং মসজিদেও তাকে আমরা নামাজ পড়তে দেখেছি। তো সেই জায়গায় মুসলিমদের প্রতি যে সম্মান দেখানো হচ্ছে, মুসলিমরাও সেখানে নিরাপদে বসবাস করছে, সেখানে কেন্দ্রীয় সরকার যিনি ক্ষমতায় আছেন বিজেপি, সেই সরকারেরই দায়িত্ব তার নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু নাগরিকের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং জীবন যাপনের অধিকারকে সুরক্ষিত করা, এবং সুরক্ষিত করাই তার রাজনৈতিক দায়িত্ব, আন্তর্জাতিক দায়িত্ব। প্রতিবেশী সুলভ রাষ্ট্র হিসেবে বাংলাদেশও সেটি প্রত্যাশা করে বলে আমার মনে হয়। আপনি বলছিলেন যে আমরা কিন্তু এতক্ষণ বলছিলাম যে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। আমি যদি বলি যে
আপনি এই নির্যাতনের মাঝখানে বাংলাদেশে কোনো শরণার্থী প্রবেশের কোনো সংখ্যা দেখছেন কিনা? এই মুহূর্তে সীমান্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? এই ব্যাপারে কি বলবেন? আসলে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের দেশে সীমান্তরক্ষী এবং ভারতীয় সীমান্তরক্ষী প্রত্যেকের স্ব সীমান্ত এলাকা পাহারা দিবে, এবং আমরা কখনো ভারতীয় নির্যাতিত মুসলিমকে গ্রহণ করতে চাই না। তারা তাদের দেশের নাগরিক, এবং বাংলাদেশে যেসব হিন্দু বসবাস করছে তাদের প্রতি বাংলাদেশের মুসলিমদের যে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা কখনো এ ধরনের পুশ ইন বা পুশ ব্যাক এ ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। সেই জায়গা থেকে আমি বলবো যে একটি সম্ভাবনা থেকেই যায়, যখন সেখানকার মুসলিমরা অত্যাচারিত হবে তখন তারা তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাকের বা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার একটি চক্রান্ত চলবে। সেটা দুদেশের সীমান্তরক্ষী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সতর্ক দৃষ্টি রাখবে বলে আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি খুব সতর্কতার সাথে লক্ষ্য করবে বলে আমরা প্রত্যাশা করি। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সবশেষ যেটা জানবো সেটা হলো আহ, গত কয়েক দশক ধরে যেটা আসলে আমরা প্রত্যাশা করে আসছিলাম যে আমাদের তিস্তার পানি ন্যায্য হিস্যা দাবি করে আসছিলাম, কিন্তু আমরা বরাবরই সেটা পাইনি। এর আগেও কিন্তু হাসিনা সরকারের আমলে সেটা বারবার আলোচনা হয়েছে, বারবার হাসিনা দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে মোদী সরকারের সঙ্গে কথা বলেছেন, বাট কোনো ধরনের সুরাহা কিন্তু হয়নি। এখন কিন্তু মমতা যে সরকার পশ্চিমবঙ্গের, সে সরকার নেই, নতুন করে বিজেপি ক্ষমতায় এলো। এক্ষেত্রে আসলে বাংলাদেশের 17 বছর পরে আসলে বিএনপি ক্ষমতায় এলো। এই দুই নতুন সরকার আসলে তিস্তা নিয়ে কি রকমের উদ্যোগ নেবে বলে আপনার মনে হয়? আমরা কি আমাদের ন্যায্য হিস্যা পাবো কিনা? তিস্তা রয়েছে, সীমান্ত ব্যবস্থাপনা রয়েছে, যাতে সীমান্তে আমাদের দেখা যায় যে বিভিন্ন সময় আমরা দেখি যে বিএসএফ কর্তৃক বাঙালিদেরকে গুলি করা হয়, সীমান্তে মেরে ফেলা হয় সীমান্তে। এই যে সীমান্তে একটা অরাজকতা চলছে, সেটা বন্ধে কি রকমের পদক্ষেপ নিবে বলে আপনি মনে করেন? আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা চুক্তি নিয়ে ভারতে কয়েকবার আলোচনা করেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু মাঝখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টিকে কয়েকবার বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশে যখন মমতা ব্যানার্জি আসে তখনও কিন্তু তিস্তা চুক্তি সম্পর্কে তখনকার সময়ে পশ্চিমবঙ্গের স্বার্থ নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সাথে অনেকটা প্রতিবাদ মুখর হয়েছিলেন। সেই জায়গা থেকে আমি মনে করব যে তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মমতার একটি নেতিবাচক ভূমিকা ছিল। তারপরেও আমি বলবো যে বর্তমান বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গে বিজেপি যে দায়িত্ব নিতে যাচ্ছে, সে জায়গা থেকে আমি বিশ্বাস করি ভারত যে আমাদের প্রতি বন্ধুত্বমূলক আচরণের যে আহ্বান জানায়, বাংলাদেশও বরাবর যে আহ্বানে সাড়া দিয়ে আসছে, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অচিরেই কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের আগামী দিনের মুখ্যমন্ত্রী তিস্তা সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হবেন। এবং যে জায়গায় মমতা ব্যানার্জির পক্ষ থেকে বাধা এসেছে সেই জায়গায় তিনি ইতিবাচক হবেন এবং অবিলম্বে তিস্তা চুক্তি সম্পর্কে বাংলাদেশ সরকারের সাথে একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আবার আরেকটা বিষয় জানার খুব ইচ্ছে হলো, সেটা হলো যদি আমরা বরাবরের মতোই দেখি যে তিস্তা চুক্তি হচ্ছে না বা বাস্তবায়িত হচ্ছে না, আমরা আমাদের ন্যায্য পানির হিস্যা পাচ্ছি না, সেক্ষেত্রে আসলে চীনের সঙ্গে একটা প্রজেক্টের কথা বলা হয় বরাবরই। যেহেতু প্রধানমন্ত্রী আর কিছুদিন পরে চীনে যাবেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে চীন এক্ষেত্রে কোনো প্রস্তাবনা দেবে কিনা তিস্তার ব্যাপারে? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে প্রথম একটি বিশেষ বৈঠক করা। কারণ যে ঘটনাটি অতীতে ঘটেছে মমতা ব্যানার্জির তার অঙ্গরাজ্যের, তার রাজ্যের সুরক্ষা করতে গিয়ে বা তার রাজ্যের সমস্যার কথা বিবেচনা করে বাংলাদেশকে দীর্ঘকাল বঞ্চিত করে আসছিল। তো এখন তো বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির মুখ্যমন্ত্রী যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি সহ কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে আলোচনা করে তিস্তা চুক্তি সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবেন। বাংলাদেশ কখন চীনে যাবে? যখন ভারত বাংলাদেশকে বঞ্চিত করবে, প্রশ্নটা তো তখন। তো
আমরা তো প্রত্যাশা করি যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তিস্তা চুক্তি সম্পর্কে সমাধান করবে, বাংলাদেশের প্রতি সদয় হবেন এবং বাংলাদেশের প্রতি বন্ধুসুলভ আচরণ করবেন, প্রতিবেশী সুলভ আচরণ করবেন, সম্মানজনক আচরণ করবেন। সেইটা তো আমরা প্রত্যাশা করছি এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, একটি সমন্বিত আলোচনার মাধ্যমে তিস্তা সমস্যা সমাধান করবেন। বাংলাদেশ তিস্তা সমস্যা সমাধান চায়, পানির ন্যায্য হিস্সা চায় এবং এটি তার আন্তর্জাতিক অধিকার, এটি তার আন্তর্জাতিক পাওনা। আপনি নিশ্চয়ই জানেন যে সমুদ্র জলসীমায় যে পানি বাংলাদেশের ন্যায্য হিস্সা পায়, সেই জায়গায় তিস্তা একটি বড় সমস্যা এবং সেটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। তিস্তার পানি শূন্যতার কারণে আমাদের উত্তরাঞ্চল ফসল হানি ঘটছে, অকালে ফসল তলিয়ে যাচ্ছে এবং শুকনো মৌসুমে মাটি চৌচির হচ্ছে। এই জায়গা একটি আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভারতের উদার নীতি প্রত্যাশা করি। বাংলাদেশ তখনই চীনের সাথে যাবে বলে আমি মনে করি যখন ভারত অন্যায়ভাবে বাংলাদেশকে বঞ্চিত করবে। ধন্যবাদ আপনাকে। আমাদের দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। হ্যাঁ, সর্বশেষ আমি এই কথাটি বলতে চাই যে বাংলাদেশ সকলের সাথে কূটনৈতিক সম্পর্কে সমানভাবে সম্মানজনকভাবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। বাংলাদেশ উদারনৈতিক চেতনা নিয়ে ভারত, চীন সহ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি ভারত বাংলাদেশের সাথে যে টেকসই উন্নয়নের কথা বলছে, যে ঐতিহাসিক উন্নয়নের কথা বলছে, সম্পর্কের কথা বলছে, তিস্তার পানি ন্যায্য হিসেবে বাস্তবায়নের মাধ্যমে তা সমাধান করবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন। ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখলেন সকালবেলা সমসাময়িকে আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।